ওয়েলকাম ভিউয়ার, আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকের এপিসোডে প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি মানিক নামে কারো একজনের সাথে ঘটে এবং তার নানু বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সেখানে মূলত ঘটনাটা ঘটে। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে সিরাজগঞ্জ একটা তাঁত শিল্প এলাকা এবং সেখানে মোটামুটি প্রত্যেকটা বাড়িতে যে তাঁতের যে কাজটা হয়, শাড়ি বুনে, ওইটা হয়। তো সেই মানিক ছোটবেলায় তার নানু বাড়িতে বেড়াতে যায়। সেও সেই সিরাজগঞ্জেই থাকতেন এবং সে তার নানু বাড়িতে মানে যেই জ্যৈষ্ঠ মাসে যে আম কাঁঠাল পাকার যেই ছুটি থাকে একটা, ওরকম সময়টাতে তার স্কুল ছুটি হয়। ঠিক সেই সময়টাতে তিনি তার নানু বাড়িতে বেড়াতে যান এবং তার নানু বাড়িটা হচ্ছে যে পাকা রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা গেছে। সেই কাঁচা রাস্তা দিয়ে মোটামুটি 200-250 ফিটের মতো ভিতরে ঢোকার পরে হচ্ছে তার নানু বাড়ি। এবং তার নানু বাড়ি হচ্ছে সেই কাঁচা রাস্তার পাশেই। এবং সেই তার নানু বাড়িতে ঢোকার সময় একটা বড় গেট পড়ে। সেই গেটের পাশে একটা গদিঘর এবং সেই সিরাজগঞ্জের ভাষায় যে যে তাঁত ঘর থাকে, তাঁত বোনায়, সেই তাঁত ঘরকে তারা গদিঘর বলে থাকে। এবং সেই গদিঘরের পাশে আরেকটা অতিথি রুম থাকে এবং সেই অতিথি রুমের মধ্যে যারা মেহমান আসে তাদেরকে থাকতে দেওয়া হয়। এবং আরেকটু ভিতরে গেলে তার সেই নানু বাড়ি, যে আসল যে ঘর, সেখানে। তো তিনি সেখানে গিয়ে তার নানুকে বলেন যে সে সেই অতিথি রুমে রাতে থাকবেন। যদিও অনেক গরম ছিল, যার কারণে তিনি ঘরে না থেকে সেই গদি ঘরে থাকার জন্য বলেন। পরবর্তীতে তিনি সেই অতিথি রুমে থাকেন এবং রাত্র যখন প্রায় 1টার মতো বাজে, ঠিক সেই সময়টাতে তিনি বাইরে বের হন, 1 নাম্বার সারার জন্য। তো আরেকটা কথা বলে রাখি যে তাদের যে গদিঘর ছিল, সেখানে যারা তাঁত বোনায় তাদেরকে কারিগর বলা হয়। অপারেটর যারা, তাদেরকে কারিগর বলে। এবং সেই কারিগররা প্রায় রাতের 8টা থেকে 9টা পর্যন্ত কাজ করে তারা চলে যায়। তো ওই সময়টাতে গদিঘরটা পুরো বন্ধ থাকে সারা রাত্র। পরবর্তীতে তারা সকালে এসে আবার কাজ শুরু করে। তো তিনি যখন তার অতিথি রুমে ছিলেন, সেখান থেকে যখন তিনি বের হয়ে সেই গদিঘরের পাশেই তিনি একটা জায়গায় বসেন তার কাজটা সারার জন্য। কিন্তু তিনি যখন কাজটা সেরে হঠাৎ চলে আসবেন, উঠে দাঁড়ান, ঠিক তখনই একটা গদিঘর থেকে একটা শব্দ আসে। তখন তিনি ভাবেন যে এটা হয়তো তার মনের ভুল। আবার তিনি চিন্তা করেন যে শব্দটা কোথা থেকে আসলো। স্পষ্ট তিনি শব্দটা পাইছেন। তিনি যখন চলে আসবেন, ঠিক সেই সময়টাতে ওই একই শব্দ আবারও 2বার হয়। এবার তিনি শিওর যে শব্দটা গদিঘর থেকেই আসছে। তো তিনি ভাবলেন যে হইতে পারে যে এখানে তাঁত বোনা হয়, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সেখানে থাকে, সেই জায়গা থেকে শব্দ হতেই পারে। কিন্তু তার মনে খটকা লাগে যে এই সময় তো ওইখানে কেউ নাই। তাহলে শব্দটা কিসের থেকে হইতে পারে। শব্দটা করার মতো তো একটা মানুষের প্রয়োজন পড়ে, বা কোনো একটা কিছু শব্দটা করতে হবে। যন্ত্রপাতি যতই থাকুক, কিন্তু নিজে নিজে থেকে তো শব্দ হওয়ার কোনো কথা না। তো এই ভাবতে ভাবতে তিনি ঘরের দিকে আসতেছিলেন। ঠিক সেই সময়টা তো তিনি এই শব্দটা আরো 2বারের মতো তার কানে চলে আসে। তো এটা ভেবে তিনি ঘরে চলে আসেন এবং ভাবতে থাকেন যে শব্দটা কোত্থেকে আসলো, বা এটা কি ভূত প্রেত নাকি। তো তিনি এইটা ভাবতে ভাবতে সেখানে রাতে ঘুমায় পড়েন। তো
ওই সময়টাতে যখনকার ঘটনা এটা, ওই সময়টাতে কিন্তু মানে সেই তাঁত বোনার মেশিন যেগুলা ছিল এগুলা কিন্তু কাঠের ছিল। এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বেশিরভাগই মানে মেশিন হয়ে গেছে, কিন্তু ওই সময়টাতে কাঠের তাঁত ছিল। তো যাই হোক, পরের দিন তিনি ওই এলাকারই একটা ছেলে, মানে সেই মানিকেরই বন্ধু, এবং তাদের নানু বাড়িতে ওই ছেলেটা আবার কাজ করে। যেহেতু আর্থিক সমস্যা ছিল যার কারণে লেখাপড়া বেশি দূর আগায় নিতে পারে নাই, যার কারণে সে মানে ছোট বয়সেই তার নানু বাড়ির ওই তাঁতের গদি ঘরে কাজ করত। তখন সে তার ওই বন্ধুকে বিষয়টা জানায়। তখন তার ওই বন্ধুটা তাকে বলে যে তার চাচাও নাকি তাদের এই গদি ঘরে কাজ করে, এবং সেও নাকি এরকম মানে যখন রাতের বেলা মানে বাড়িতে চলে আসার আগ মুহূর্তে যখন কাজকর্ম শেষ করে তখন নাকি সেও মানে এরকম টুকিটাকি শব্দ পাইছে। তখন সে তার চাচাকে বিষয়টা বলছিল যে চাচা এরকম এরকম হয়। তখন তার চাচা বলে যে আসলে পাত যে বোনা হয়, এই যে কাঠগুলা থাকে, এই কাঠগুলা নাকি বিভিন্ন ধরনের মানে জঙ্গল থেকে আসে, এবং সেই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক খারাপ জিনিস থাকে বা অনেক ধরনের মানে ভৌতিক যে ব্যাপার স্যাপার এগুলা থাকে, এবং এইগুলা কিন্তু অনেক সময় সেই কাঠের সাথে মানে মিশে তারা নাকি চলে আসে, এবং এইগুলা এসে নাকি এরকম মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আর নয়তো মানে এরকম যেই ভৌতিক যে জিনিসগুলা তারা নাকি এমনি এমনিতেই কিন্তু আসে না, এইগুলা কোনো কিছুর সাথে আসে বা কোনো মানুষের সাথে ভর করে তারা ঘরে ঢুকতে পারে, আর নয়তো তারা ঘরে ঢুকতে পারে না। তো যাই হোক, সে তাকে বলে যে রাতে দেখবে যে আসলে জিনিসটা কি, এবং সে তার ওই বন্ধুটাকে বলে যে তার সাথে যেন থাকে। তো যে বলা সেই কাজ। পরের দিন তার সেই বন্ধুটাও তার সেই অতিথি রুমে তাকে নিয়ে থাকে কাজ শেষ করার পরে, এবং রাত যখন প্রায় 1টা-1.5টার মতো বাজে, ঠিক সেই সময়টাতে তারা দুজন বের হয়। বের হয়ে তারা সেই যে তাদের গদিঘর ছিল, সেই গদিঘরের 2টা ছিদ্র, সেখান দিয়ে তারা তাকায় আছে দেখার জন্য। তো খুব ভালোভাবে লক্ষ্য করার জন্য সেই 2টা যে তার ছিল, মানে 2টা লাইন ছিল, ওই লাইনের মধ্যে তারা তাকায় আছে দুজন 2টার দিকে, যাতে স্পষ্টভাবে তারা বুঝতে পারে। তো হঠাৎ করে তারা লক্ষ্য করে যে সেই মানে তাঁত ঘরের মধ্যে সেই 4 নাম্বার যে তারটা ছিল, সেই তারটা মানে হঠাৎ করে নড়ে উঠলো। মানে তারের সেই তাঁতের ভিতরে একটা কাঠ থাকে যেটা মানে সুতা একদিক থেকে আরেক দিকে যায়, ওইটাকে মানে তাঁতের ভাষায় মাকু বলে, মাকু। তো সেই মাকুটা হঠাৎ মানে এক পাশ থেকে আরেক পাশে গেল, মানে কোনো মানুষ ছাড়া, কোনো মানুষ নাই, কোনো মানুষের স্পর্শ নাই। তো এটা তারা দেখলো। ঠিক একটু পরে সেই তারটাই মানে ওই পাশ থেকে আবার এই পাশে চলে আসলো। এখানে কিন্তু কোনো ধরনের মানুষজন কিচ্ছু নাই, কিন্তু অটোমেটিকলি এটা হইতাছে। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না একটা মানুষের ছোঁয়া ছাড়া ওই মাকু এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার। তো যাই হোক, এরকম তারা এই দৃশ্যটা বেশ কয়েকবার দেখলেন ওইখানে বসে। তো দেখার পরে একটা পর্যায়ে জিনিসটা মানে একবার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে মানে জিনিসটা আর হইতাছে না। তো তারা ভাবলেন যে হইতে পারে যে ওই যে অবয়বটা, সে হয়তো তাদের উপস্থিতি টের পেয়ে গেছে, যার কারণে হয়তো সে আর শব্দটা করতেছে না। তো একটা পর্যায়ে তারা দুই বন্ধু একজন আর একজনকে বলে যে চল এবার চলে যাই, না হয় ওই জিনিসটা আমাদের কোনো মানে হামলা করে দিতে পারে, কারণ সে হয়তো বুঝে গেছে যে আমরা এখানে আছি। তখন তারা দুজন মানে ঘরে চলে আসে, এবং ঘরে এসে তারা মানে সারা রাত্র আর ঘুমাইতে পারেন নাই। তারা দুজন মানে এটা নিয়ে মানে গবেষণা করতে থাকেন যে আসলে জিনিসটা কেমনে কি, বা এই জিনিসটাকে মানে কিভাবে হইতে পারে। তো পরের দিন এই বিষয়টা মানে সে তার নানা নানুকে বলে যে নানু এরকম জিনিস আমি দেখছি।
তখন তার নানা নানু বলে যে ঠিক আছে, তুমি যেটা দেখছো এটা আর কারো কাছে বলার দরকার নাই, আর ওইটা তুমি ভুল দেখছো। তো যাই হোক, এরকম কিছু একটা। তো পরবর্তীতে সে জানতে পারে যে এই জিনিসটা তার নানা নানুও জানে, কিন্তু তারা কারো কাছে এই জিনিসটা প্রকাশ করে না, কারণ জিনিসটা যদি প্রকাশ করে তাহলে সেখানে কারিগররা আসলে কাজ করতে চাইবে না। এই জন্য মূলত এই বিষয়টা তারা গোপন রাখার চেষ্টা করে। সো ভিউয়ার্স, এই ছিল মানিকের ঘটনা। এবং এই মানিকেরই এই ঘটনার মতোই আরেকটা ঘটনা, যেটা আমি অনেক আগে শুনছি, প্রায় ছোটবেলায়। তো এই ঘটনাটা শুনছি আমি আমার বাবার কাছ থেকে। তো আজকে ওই ঘটনাটা আমার মনে পড়ে গেল। তো আজকে আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু যে নৌকা বাইচ, এটা হয়তো আপনারা দেখছেন যে বাইচ একটা খেলা হয়, নৌকার যে প্রতিযোগিতা, বড় নৌকাগুলা থাকে, সেই বাইচ নৌকার একটা ঘটনা, এরকমই একটা ভৌতিক কাঠের, যেটাকে বলা হয় যে গাছের মধ্যে ভৌতিক জিনিসগুলার আঁচড় থাকে, এবং সেই আঁচড় থেকে অনেক সময় সেই কাঠের সাথে চলে আসে। এরকম এরকম কিন্তু অনেক ঘটনা আছে, আপনারা চাইলে এগুলা মানে বিভিন্নভাবে খুঁজে বের করে দেখতে পারেন যে এরকম ঘটনা অনেক আছে। যে আসবাবপত্রের সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলা ঘটে, বা ঘরে চলে আসে খারাপ জিনিসগুলা। তো এরকমই একটা ওই সময়টাতে যে বাইসের নৌকা বাইস হইতো, সেই বাইসের একটা নৌকা ছিল। সেই নৌকাটার নাম ছিল সাত সমিতির নৌকা না কিছু একটা এরকম নাম ছিল। ওইটা নাকি 7টা সমিতির লোক মিলে বানাইছিল, যার কারণে ওইটার এরকম একটা অস্বাভাবিক নাম তখন ছিল আর কি। তো ওই নৌকাটা বাইস খেলার সময় নাকি সবসময় প্রতিযোগিতায় ফার্স্ট হইতো। এটা ওই সময়টাতে খুবই নাম করা ছিল। এটা অনেক আগের একটা ব্যাপার। এটা খুব সম্ভবত ফরিদপুরের দিকে হবে। তো ওই নৌকাটা ছিল এরকম, ওইটার মধ্যে কিছু কাঠ নাকি ছিল, যে কাঠগুলার মধ্যে সেই গাছের একটা ভৌতিক ব্যাপার ছিল। কিন্তু ওই কাঠগুলা তারা কখনোই খুঁজে বেরও করতে পারে নাই, যার কারণে চেঞ্জ করতে পারে নাই। তাই ওই নৌকাটা একটা সময় এরকম ভাবে হারায় গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে নৌকাটা যখন বাইচ খেলা শুরু হইতো, প্রতি বছর এটা শুরু হইতো বর্ষার সময় গ্রামের মধ্যে। তো ওই বর্ষার আগ মুহূর্তে ঘাটে গেলে ওই নৌকাটা দেখা যেত। কিন্তু যখন খেলা শেষ হয়ে যেত, বাইসের প্রতিযোগিতা শেষ হয়ে যেত, সবাই যখন ফিরে আসতো প্রতিযোগিতা শেষ ফিরা, যখন সবাই ওই নৌকাটার উপরে যেই বৈঠাগুলা ছিল, প্রত্যেকটা বৈঠা ওই নৌকাটার উপরে ফালাইয়া যারা ছিল সবাই নেমে যেত। পরে সবার সামনে ওই নৌকাটা আস্তে 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 পানির নিচে তলায় যেত। তারপরে ওই পানিতে আর ওই নৌকাটাকে কখনোই খুঁজে পাওয়া যেত না। আসলে বিষয়টা একটু অদ্ভুত, যে ওই নৌকাটা কোথায় যেত কেউ জানতো না। ঠিক পরের বছর যখন সেই প্রতিযোগিতার সময় হইতো, সবাই দেখতো যে সেই নৌকাটা অটোমেটিকলি সেই ঘাটের মধ্যে আইসা সেখানে উঠে আছে বলতে মানে নৌকাটা ভাসমান অবস্থায় না, ডুবন্ত অবস্থায় কিন্তু নৌকাটা দেখা যায়। কিন্তু যখন প্রতিযোগিতা শেষ হয়ে যায়, নৌকাটা যখন ডুবে যায়, তখন ওই নৌকাটাকে আর আস্তে আস্তে যে ডুবে যাওয়ার পরে কিন্তু ওইখানে থাকার কথা, কিন্তু সেইখানে আর খুঁজে পাওয়া যায় না। সেই নৌকাটা যে কোথায় যায় কেউ জানে না। কিন্তু প্রতি বছর ওই প্রতিযোগিতা যখন হইতো, ঠিক সেই সময়টাতে নৌকাটা কোথা থেকে যেন এসে সেই ঘাটের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকতো। নৌকাটা দেখা যেত, নৌকার যে দুই মাথা থাকতো, মাথাগুলা ভেসে থাকতো। কিন্তু এখানে সবচেয়ে আজব ব্যাপার হইতাছে যে নৌকার মধ্যে যে বৈঠাগুলা ছিল, ওই বৈঠাগুলা ভেসে কোনো জায়গায় যেত না। ওইগুলা ওই নৌকার মধ্যে ঠিক যেভাবে ফালায় রাখা হতো, একদম সেম ভাবেই থাকতো। এবং পরবর্তীতে সেই নৌকাটাকে ওই
এলাকার যারা লোকজন ছিল, ওই ৭টা সমিতির যেই মানুষজন ছিল সদস্য, তারা সবাই এসে ওই নৌকাটাকে পানির নিচে থেকে এই পানি হেঁচা উঠাইতো। উঠানোর পরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। এমনকি একটা সময় পুরা মানে ফরিদপুর জেলার মধ্যে এটা ছড়ায় যায় এবং সবার মধ্যে জানাজানি হয়ে যায় যে আসলে ওই ৭ সমিতির যেই নৌকাটা ছিল, ওই নৌকাটা মানে এরকম আছর, মানে ভয়ঙ্কর কিছু আছর ওইটার মধ্যে আছে, বা জিন-ভূতের কিছু ব্যাপার-স্যাপার ওইটার মধ্যে আছে। তো একটা পর্যায়ে মানে সেখানে ঘোষণা করা হয় যে এরকম আছর আছে, যার কারণে এই নৌকাটা প্রতি বছর মানে বিজয় হয়। যার কারণে মানে বলা হয় যে এই নৌকাটাকে মানে আর কখনোই কোনো প্রতিযোগিতায় নেওয়া হবে না। তো এটা ঘোষণা করার পর থেকে ঠিক তার মানে পরের বছর থেকে মানে প্রতিযোগিতার সময় এই নৌকাটা আর কখনোই মানে সেখানে আসে নাই। মানে ওই ঘাটে আর কখনো এই নৌকাটাকে দেখা যায়নি। তবে এই নৌকাটার নাম মানে অনেক বছর পর পর্যন্ত ওই ফরিদপুর পুরা জেলার মধ্যে সবার মুখে মুখে। এমনকি যদিও আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর, মানে আমি নিজেও মানে এটার কাহিনী সেই শরীয়তপুর থেকেই শুনছি। তার মানে আপনারা হয়তো ভিউয়ার চিন্তা করতে পারেন যে এই বিষয়টা মানে কতটা ছড়াইছিল। যেহেতু ওই সময়টাতে ইন্টারনেট ছিল না, বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলা কিছুই ছিল না। কিন্তু মানুষের মুখে মুখে এই ঘটনাটা মানে এতভাবে ছড়াই গেছিল। এখনো মানে অনেক মানুষ এই ব্যাপারটা জানে। যদি আপনারা কেউ ফরিদপুরের কেউ থেকে থাকেন, হয়তোবা এই ঘটনাটা শুনছেন। এবার আমি মানে এর সাথে মিল রেখে পরবর্তী আরো একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা ঘটেছে ঢাকাতে একটা বাড়িতে, এবং সেই বাড়ির মধ্যে একটা মানে ওয়ারড্রপ মানে নতুন আনা হয়। কিন্তু সেই ওয়ারড্রপটা যেই রুমে রাখা হয়, সেই রুমটাতে মানে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন ঘটনাগুলো হচ্ছে এরকম যে সেখানে কিছু রাখলে ওইটাকে পরবর্তীতে পাওয়া যেতেছে না। যেমন একটা মানে বৈরম, সেটার মধ্যে কিছু বিস্কিট ছিল, সেটাকে ওই ওয়ারড্রপের উপরে রাখা হয়েছিল, কিন্তু সেটাকে হঠাৎ পাওয়া যেতেছে না। পরবর্তীতে সেটাকে পাওয়া যেতেছে যে সেই ঘরের মধ্যেই যে সোফা ছিল, সোফার মানে চিপার মধ্যে। তো একটা বিস্কিটের ডিব্বা, যেটা তারা মানে প্রতিদিন সেটা নিতেছে, রাখতেছে, ব্যবহার করতেছে, সেটা তো মানে সেই মানে সোফার চিপার মধ্যে রাখার কথা না। তারপরও তারা ভাবলেন যে হইতে পারে কেউ ভুল করে রাখছে, বা যাই হোক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের বাড়িতে কোনো ছোট মানে মানুষ ছিল না যে এই কাজগুলা করবে। সবাই মোটামুটি বড়, এবং সবাই মানে সম্পূর্ণ বুঝে এরকম টাইপের মানুষ। তো এরকম বেশ কিছু ঘটনা ঘটতে থাকে, এবং রাতের বেলা মানে কারো হাঁটাহাঁটির শব্দ পাওয়া যায়। কিন্তু তারা যখন ওই রুমটাতে যাইতো যে কে হাঁটে দেখার জন্য, কিন্তু তখন আর কোনো ধরনের মানে শব্দ পাওয়া যেত না, বা কাউকে সেখানে দেখা যেত না। এরকম বেশ কিছু ঘটনা সেই ঘরে ঘটতে থাকে, এবং পরবর্তীতে তারা একটা হুজুরকে নিয়ে আসে, এবং হুজুর সেখানে আসার পরে সে পুরো বাড়িটা ঘুরে দেখে। দেখার পরে সে আবার চলে যায় এবং বলে যে সে ২ দিন পরে জানাবে যে আসলে এই ঘরের সমস্যাটা কি। তো পরবর্তীতে সে ২ দিন পরে আবার তাদেরকে ডাকে এবং জিজ্ঞেস করে যে আপনারা কি মানে কোনো নতুন কিছু ঘরে আনছেন গত ২-১ মাসের মধ্যে? তখন তারা বলে যে না, আমরা তো নতুন কিছু আনিনি। তো অনেকক্ষণ মানে চিন্তা ভাবনা করে তারা বলে যে হ্যাঁ, আমরা একটা ওয়ারড্রোব আনছি। পরবর্তীতে সে বলে যে ওই ওয়ারড্রোবটার মধ্যেই একটা সমস্যা আছে, এবং ওই ওয়ারড্রোবটার সাথেই মানে কিছু একটা মানে চলে আসছে, এবং সেই কাঠের মধ্যে এরকম কিছু একটা আছে। তখন সেই হুজুরটা বলে যে এই ওয়ারড্রোবটা আপনারা চেষ্টা করবেন বের করে দেওয়ার জন্য, হ্যাঁ? তাহলে আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকবে না। তবে হ্যাঁ, এটা আপনি
মানে কোনোভাবে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন না, তাহলে হয়তো ক্ষতি হইতে পারে। তো এটা হুজুরটা বলার পরে তারা মানে প্রথমে বিষয়টা বিশ্বাস করেন না। পরবর্তীতে তারা চিন্তা করেন, আচ্ছা যেহেতু বলতেছে একবার মানে শুনেই দেখি। তো পরবর্তীতে সেই ওয়ারড্রপটা তারা মানে অন্য একটা জায়গায় খুবই কম দামে বিক্রি করে দেয়। মানে তারা কিন্তু বলে নাই যে এরকম সমস্যা, কিন্তু তারা ওই সেই ওয়ারড্রপটা বিক্রি করে দেয়। এবং সেই ওয়ারড্রপটা বিক্রি করে দেওয়ার পর থেকে মানে তাদের সাথে এরকম কোনো ঘটনা আর কখনোই ঘটে নাই। সো ভিউয়ার্স, আজকের ঘটনাগুলো মানে একটার সাথে আরেকটা মানে যুক্ত ছিল। এই ঘটনাটাও মোটামুটি আমি অনেকদিন আগে শুনছিলাম আমার বোনের কাছ থেকে। সে তার শ্বশুর বাড়িতে থাকে, তার কাছ থেকে মানে এই ঘটনাটা শুনছিলাম। ওয়ারড্রপের ঘটনা, এটা ঢাকার মধ্যে একটা ঘটনা, যেখানটাতে মানে মানে এমন একটা এলাকার ঘটনা এটা, যেখানকার মানুষ মানে এরকম ভূত পেতে খুব কম বিশ্বাস করে, এরকম একটা জায়গার ঘটনা। এবং প্রথম যে মানিকের ঘটনাটা, ওইটা শুনে মূলত আমার এই পরবর্তী এই দুইটা ঘটনা মনে পড়লো। তো আমি চিন্তা করলাম আজকের এপিসোডে এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। তো ভিউয়ার্স, আজকের ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।